দুর্নীতিতে হেরফের না হলেও অবস্থানগত দিক থেকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ 13তম। টিআইবির রিপোর্ট। দুর্নীতি প্রতিরোধের জন্য সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান তার যে এফেক্টিভনেস বা কার্যকরতা এবং স্বাধীনতা সেটি খর্ব করা বিভিন্ন ধরনের প্রচেষ্টা থাকে এবং অর্পিত যে দায়িত্ব সেটি প্রত্যাশিত পর্যায়ে পালন করা সম্ভব হচ্ছে না। প্রতিবেদনে থাকতে হবে আরও স্বচ্ছতা, গবেষণা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন অর্থনীতিবিদরা। এই যে র্যাঙ্কিং এ কিভাবে এসেছে বিস্তারিতভাবে সেটা কিন্তু জানানো দরকার। সীমিত মাত্রায় কয়েকজনকে প্রশ্ন করে জিজ্ঞেস করে একটা সিদ্ধান্তে তারা পৌঁছে যান, এটা কিন্তু গবেষণার নিয়ম নয়। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে একের পর এক রিপোর্ট দিচ্ছে সংস্থাটি। প্রতিক্রিয়া আওয়ামী লীগের। কোন লজিককে এটা বলে? এটা একেবারে পলিটিক্যালি এটা সরকারকে ডিসক্রেডিটেড করানোর জন্য এটা করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনীর ওপর প্রভাব খাটায় ছাড় দেবেন না, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সরাসরি জানানোর নির্দেশ। এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর গ্যাস সরবরাহ। আবাসিক সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। সিলেকশন গ্রেড আর টাইম স্কেল বহাল রাখার দাবিতে সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি। দাবি মানা না হলে 23 ফেব্রুয়ারি থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জন। অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠক ও প্রকাশকরা। গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয়, বলছে প্রশাসন। But if you can smack it like this, you don't want a shot. এবং আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 241 রানের টার্গেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে প্রোটিয়ারা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2015 সালের দুর্নীতি ধারণা সূচকে স্কোর অপরিবর্তিত থাকলেও অবস্থানগত দিক থেকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সকালে রাজধানীতে দুর্নীতির ধারণা সূচক 2015 এর বৈশ্বিক প্রকাশনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে বলা হয়, আইন প্রয়োগের ঘাটতি দূর করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করা গেলে অবস্থানের অগ্রগতি হবে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রতি বছরই সারা বিশ্বের দেশগুলোর মধ্যে দুর্নীতির বিস্তার বিষয়ক রিপোর্ট প্রকাশ করে থাকে। দুর্নীতির ধারণা সূচক নামে এই প্রতিবেদনে এবার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশকে দেখানো হয়েছে 13তম অবস্থানে, যা আগের বছর ছিল 14তম। 2015 সালের তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা রিপোর্ট অনুযায়ী 168টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 139তম। আইন প্রয়োগ ও চর্চার ঘাটতির কারণে অবস্থানের উন্নতি হয়নি বলে মত প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক। বাংলাদেশের আইনি প্রাতিষ্ঠানিক নীতি কাঠামো অনেক শক্তিশালী, আরো শক্তিশালী হতে পারে, কিন্তু যতটুকু শক্তিশালী সেটাকে দুর্নীতি নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি, হচ্ছে না বলে পুরোপুরিভাবে কিন্তু আপনারা খেয়াল করবেন হয়নি বলেই আমরা আরো ভালো ফল করতে পারিনি। যেটা হয়েছে গতবারের সমান স্কোর পেয়েছি, গতবারের তুলনায় নিম্নক্রম অনুযায়ী এক ধাপ নিচে নেমেছি, কাজে আমরা সন্তুষ্ট হইনি। তবে টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, র্যাঙ্কিং এ স্কোর গতবারের চেয়ে না কমলেও গড় স্কোর থেকে আমরা এখনো অনেক দূরে আছি। এটা হিসাব করে আমরা কিন্তু খুব কাছাকাছিও পৌঁছাতে পারিনি, যেটা গড় মান সেটার কাছাকাছি পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। তো বাংলাদেশের মতন একটা দেশ যদি সেই জায়গায় পড়ে থাকে সেটা তো গ্রহণযোগ্য নয়। এই সময় দুর্নীতির সূচক কমিয়ে আনতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় টিআইবি থেকে। আমাদের রাজনৈতিক সদিচ্ছা যেটি আছে সেটির প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন লাগবে। যারা দুর্নীতি করেন তারা যেন বিচারহীনতার সংস্কৃতিতে না থাকেন, সংস্কৃতি এনজয় না করেন, উপভোগ না করেন, সেটি নিশ্চিত করতে হবে। বিরোধী দল কতটুকু ভূমিকা পালন করছে, জাতীয় ইস্যু নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি কতটুকু জবাবদিহি করতে পেরেছে,
পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতটুকু ইফেক্টিভলি কাজ করছে, সব মিলিয়ে তো দেখতে হবে পার্লামেন্ট কতটুকু ইফেক্টিভ। সংবাদ সম্মেলনে বৈশ্বিক দুর্নীতির পরিস্থিতির ক্রম অবনতির তথ্য তুলে ধরে বলা হয়, কোনো দেশই সূচকের শতভাগ স্কোর পায়নি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে টিআইবির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে এই প্রতিবেদনগুলো আরও স্বচ্ছ এবং বিজ্ঞানসম্মত হতে হবে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। পাশাপাশি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিভাবে দুর্নীতিতে 13তম অবস্থানে এসেছে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া উচিত বলেও জানান তিনি। টিআইবি যখন আমাদের দেশে এই গবেষণা প্রতিবেদনগুলো প্রকাশ করে, সেইখানে শুধু র্যাঙ্কিং না বলে যথেষ্ট বিস্তারিতভাবে আসলে তারা প্রতিবেদনটার বা এই যে র্যাঙ্কিংয়ে কিভাবে এসেছে সেইটা কিন্তু জানানো দরকার। সীমিত মাত্রায় কয়েকজনকে প্রশ্ন করে জিজ্ঞেস করে একটা সিদ্ধান্তে তারা পৌঁছে যান, এটা কিন্তু গবেষণার নিয়ম নয়। প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে তাদের প্রতিবেদনের যে ট্রান্সপারেন্সি এবং সেই প্রতিবেদনগুলো যেন যথেষ্ট সায়েন্টিফিকভাবে করা হয়, সায়েন্টিফিক রিসার্চ যারা করেন তাদের মতামত বা তাদেরকে সাথে নিয়ে তারা যদি গবেষণা করেন বা তাদের কাছ থেকে গবেষণার মেথোডোলজি নিয়ে যদি তারা পরামর্শ নেন, তাহলে তাদের প্রতিবেদনগুলো আরো অনেক গ্রহণযোগ্য হবে। আমাদেরকে স্পষ্টভাবে জানানো উচিত যে কোন মেথোডোলজিতে কিভাবে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই টিআইবি দুর্নীতি ধারণা সূচকের অহেতুক রিপোর্ট প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুহুল আলম লেনিন। বেলা 12টায় টিআইবির পক্ষ থেকে দুর্নীতি ধারণা সূচক নিয়ে রিপোর্ট প্রকাশ হওয়ার পরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি একথা বলেন। যে দেশে টিআইবির যেই চ্যাপ্টারটা কাজ করে, সেই চ্যাপ্টারে যারা আছে তাদেরও ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, তাদের খেয়াল খুশি, তাদের সাথে লিঙ্কস ইত্যাদির ভিত্তিতে ঋণ জালিয়াতি 2015 সালে হয়েছে, এগুলো সবই তো পুরনো ঘটনা। হ্যাঁ, তখন সূচক উপরে উঠলো, আর এবার নেমে গেল কেন? টিআইবি পারপাসফুলি এই গভর্নমেন্টকে ডিসক্রেডিটেড করানোর জন্য সংসদকে অবমাননা করেছে, সংবিধানকে অবমাননা করেছে। সুতরাং তাদের ওইটাকেই তারা লিগ্যালাইজ করার জন্য, তাদের ওইটাকে লেজিটিমেসি দান করার জন্য তারা এবার ইচ্ছা করে এটা করেছে। এদিকে দেশের পোশাক শিল্পকে বিতর্কিত করতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, এমন দাবি তৈরি পোশাক রপ্তানিকারকদের। তবে সমালোচনা এড়াতে এসব প্রতিবেদনের ফলাফলকে অস্বীকার না করে সে অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে এ ধরনের প্রতিবেদন বিশ্ববাজারে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গত 2 বছর বিভিন্ন পর্যায়ে সংস্কারের ফলে কমপ্লায়েন্স ইস্যুতে মুখ ফিরিয়ে নেওয়া ক্রেতাদের আস্থা ফিরছে তখন নতুন করে দেশের পোশাক শিল্পের সমালোচনায় ব্যস্ত দেশি বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির প্রতিবেদন প্রকাশের পর এমনটাই বলছেন এই শিল্প মালিকরা। শ্রমিক থেকে শুরু করে একদম বায়ার, বিদেশি যারা ইন্সপেকশন করে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে কমপ্লেন করলেন। টিআইবির এটাকে আমি বলবো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। কোয়ালিটি গুডস ইন অন টাইম ডেলিভারি অবশ্যই এই প্রোপাগান্ডাকে বা নেগেটিভ প্রচারণাকে আমি মনে করি ঢেকে দিবে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে কোনো গবেষণা প্রতিবেদনের ফলাফলকে সরাসরি উড়িয়ে না দিয়ে গ্রহণযোগ্য উপায়ে তা মোকাবেলা করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখনো যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলো যদি কোনো কারণে কেউ নির্দেশ করেন তাহলে সেটাকে পজিটিভলি নিয়ে কোথায় কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠেই কিন্তু আমাকে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে হবে। এদিকে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন অগ্রগতিতে সন্তুষ্ট অ্যালায়েন্স বলছে এসব প্রতিবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই ইউরোপ আমেরিকার ক্রেতাদের কাছে। 1,500 থেকে 2,000 কারখানা এই 200টা ব্র্যান্ডের কার্যাদেশ অনুযায়ী কাজ করছে, তারা স্বচ্ছ ধারণা পোষণ করেন। অতএব কোনো প্রতিবেদন কোথাও কেউ কোনো রিসার্চ ওয়ার্কে কি উল্লেখ করেছেন এটাকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। উৎপাদন পর্যায়ে শ্রমিকদের দক্ষতা আর বাজার ধরতে উদ্যোক্তাদের দূরদর্শী সিদ্ধান্ত সব মিলিয়ে রপ্তানি আয়ের লক্ষ্যে পৌঁছবে দেশের তৈরি পোশাক খাত, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অন্যায়কারী যত বড় প্রভাবশালী হোক না কেন তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে সরাসরি যোগাযোগ করতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উদযাপনের রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে দেশের থানাগুলোর আয়তন বাড়ানো, পুলিশের জন্য বীমা এবং আলাদা ব্যাংক প্রতিষ্ঠা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়ন, বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করতে পুলিশকে নির্দেশ দেন তিনি। কিছু দুর্বল পরিবার গ্রামে গ্রামে অনেকে থাকে, সেখানে তাদের জমি জমা দখল করে নেওয়া হয়, তাদের উপরে নানা রকম নির্যাতন হয়, তারা আশ্রয় চায় পুলিশের কাছে। কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, নানা রাজনৈতিক পরিচয়, তারা সেই প্রভাব খাটাতে চেষ্টা করে। এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালী হোক। আর আমার দলেরও কেউ যদি এরকম প্রভাব খাটাতে চায় তো অবশ্যই আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন, এবং সেই যোগাযোগের সুযোগ কিন্তু আছে, নাই তা না, আমরা কিন্তু সবসময় এই যোগাযোগটা আমরা রাখি। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করেই তা করা হবে। এয়ারপোর্টের অনেকগুলি টেকনিক্যাল জিনিস আছে যেটা আপনার বাইরের থেকে ওই সম্পর্কে কিছুই হয়তো জানবেন না। আর শুধু কয়েকটা সোনা চোরাচালান ধরলে আর ধরলেই কিন্তু এটা নিরাপত্তা হলো না। এই নিরাপত্তার সঙ্গে আরো অনেক কিছু জড়িত আছে, আর এটাকে দৃশ্যমান করতে হবে বলেই কিন্তু আমাদেরকে এখানে একটা কম্পোজিট ইউনিট তৈরি করতে হবে, যেটা কে কার উপরে কে কার নিচে, এই প্রশ্নটা তোলার অবাধ্য বলে আমি মনে করি। আমাদেরকে আন্তর্জাতিক চাহিদা পূরণ করে ওখানকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই আমাদের বিমানের চলাচলটা অব্যাহত থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল বলেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সংকট কাটিয়ে এখনো স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। এতে ভোগান্তি পোহাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা গাড়ির চালকরা। 1 মাসেরও বেশি সময় ধরে এই সমস্যা চললেও গত কয়েকদিনে এই সংকট আরো প্রকট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। গ্যাসের চাপ না থাকায় বিকল্প উপায়ে কেরোসিনের চুলা, ওভেন অথবা রাইস কুকারে রান্না করতে বাধ্য হচ্ছেন। অনেকেই আবার মাটির চুলায় সেরে নিচ্ছেন তাদের দৈনন্দিন কাজ। রাজধানীর মিরপুর, মগবাজার, শ্যামলী, কল্যাণপুর, বাড্ডা এলাকায় ভুক্তভোগীদের অভিযোগ, গত 1 মাস ধরেই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত গ্যাস থাকছে না। রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনকে। রাত 4টার সময় উঠেও গ্যাস পাইনি, সকালে উঠেও গ্যাস পাইনি, সারাদিন আমাদের নারকেল চুলাই ভাত রান্না দেখাতে। গ্যাস সমস্যার কারণে এখন আমাদের কেরোসিন চুলা দিয়ে রান্না করতে হয়। 2-3 ঘন্টা ধরে লাইনে আছি, অনেক সিরিয়াল আছে, অনেক গ্যাস পাইছি না। গ্যাসের ঠান্ডার জন্য গ্যাসে অনেক সমস্যা হচ্ছে। মিনিমাম 1-1.5 ঘন্টা দাঁড়াই থাকার পরে গ্যাস নেওয়ার দাঁড়ানোর পরেও দেখা গেল সামনে গেলাম, যাওয়ার পরে দেখা গেল হঠাৎ করে গ্যাসের লাইন নেই, তখন আবার অফ করে দেয়, তখন আবার আমরা বাসায় ফিরে যাওয়া লাগে। এদিকে গ্যাস সংকট থেকে শিগগিরই মুক্তি মিলছে না চট্টগ্রামের বাসিন্দাদের। গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ বাড়লেও এখনো কাটেনি সংকট। তাই অন্যান্য দিনের মতো আজও চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে ছিল গ্যাস প্রত্যাশীদের দীর্ঘ লাইন। কাঙ্ক্ষিত কয়েক ইউনিট গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট গাড়ি চালকদের। প্রয়োজনীয় গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা। আর গ্যাস নিতে সময় বেশি লাগায় জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে অটোরিকশা চালকদের। একই অবস্থা আবাসিক এলাকার বাসিন্দাদের। গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরও। চট্টগ্রামে প্রতিদিন 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 25 থেকে 27 কোটি ঘনফুট। এতে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। প্রতিটা গ্যাস পাম্প প্রায় বন্ধ হয়ে যাইতেছে, মানে এই গেছে আবার আয়া পড়ছে, প্রায় 2-3টা গ্যাস পাম্পে দৌড়ে আয়া, এমন এই জায়গা দিচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ায় আছে। আমরা গ্যাস পাইতেছি না, আমাদের তো বউফোলা তো বাতে মরতেছে। এখন আমরা কোম্পানির ইনকাম দিতে পারতেছি না, গ্যাস 1 ঘন্টা থাকে, এরপরে লাইনে গ্যাস থাকে না। দর্শক, বাসাবাড়ি ও বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস সমস্যার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং চট্টগ্রামের কদমতলী এলাকায় আছেন কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই চলে যাচ্ছি মাহমুদ রাকিবের কাছে। রাকিব,
হ্যাঁ ফাহমিদা, আপনি যেমন বলছিলেন যে গ্যাস সংকটের কথা, সেই গ্যাস সংকট কিন্তু আমরা যতটুকু দেখেছি সকাল থেকে এখনো কিন্তু একদমই কাটেনি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দীর্ঘ গাড়ির লাইন, এবং এই গাড়িগুলো কিন্তু এই একটি সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন। এবং আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলি যে গতকালকে যে বাখরাবাদ এবং সিদ্ধিরগঞ্জ গ্যাস কোম্পানি বলেছিলেন যে তারা সংস্কারের কাজ করেছেন এবং গতকাল রাত থেকেই সংকট কেটে যাওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু সেরকম কিছুই হয়নি। আমরা দেখেছি বিভিন্ন বাসাবাড়িতে, বিভিন্ন আবাসিক এলাকা, বিভিন্ন গ্যাস সিএনজি পাম্পে, বিভিন্ন কারখানাগুলোতে যারা গ্যাস দিয়ে বিভিন্ন মেশিন তৈরি করেন, কোনো জায়গাতেই কিন্তু আসলে গ্যাস আমরা দেখিনি যে সংকট দূর হয়েছে। সব জায়গাতেই কিন্তু গ্যাস সংকট রয়ে গেছে। আপনি যদি একটু দেখেন, যেমন বাম পাশে কিন্তু একটি সিএনজি স্টেশন রয়েছে, যেটি তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থিত। এখানে কিন্তু 4টি লাইন দিয়ে গ্যাস দেওয়া হচ্ছে। একটি লাইনে দেওয়া হচ্ছে সিএনজি অটোরিকশা, একটি লাইনে দেওয়া হচ্ছে প্রাইভেট গাড়িগুলো, অপরগুলোতে দেওয়া হচ্ছে বিভিন্ন পাবলিক গাড়িগুলো। তো মানে সবগুলোই কিন্তু আসলে পরিপূর্ণ লাইন রয়েছে, কোথাও কিন্তু কোনো কমতি নেই। এবং এখানে আমরা দেখেছি কিন্তু যে সিএনজি পাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু গ্যাসের যে প্রেসার বলে বা চাপ বলে, সেটাও কিন্তু অন্যান্য দিনের চেয়ে অনেক কম। আপনি জানেন যে 2002 সালে কিন্তু বাংলাদেশে আসলে সিএনজি গ্যাস দেওয়া শুরু হয়, আর এরপরে কিন্তু 14 বছর কেটে গেছে। 14 বছর ধরে কিন্তু এখানকার যারা বিভিন্ন চালক রয়েছেন এবং বিভিন্ন সিএনজি পাম্পের যারা গ্যাস ডিস্ট্রিবিউশন করছেন, সংকটের কারণে সবচেয়ে কিন্তু বেশি সমস্যায় পড়েছেন যারা সিএনজি অটোরিকশা চালক। কারণ আপনি জানেন যে তারা কিন্তু একজন সিএনজি অটোরিকশা চালক যখন 3-4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়, তখন কিন্তু তাদের দিনের বড় একটি অংশ কিন্তু এই সিএনজি স্টেশনে আসলে লাইনে দাঁড়িয়ে কেটে যায়, যার ফলে কিন্তু তারা একটি বেশ সমস্যায় পড়েছেন। এবং তারা কিন্তু বলছেন তাদের যে দিনের বড় একটি অর্থ উপার্জনের সময়, এটি কিন্তু এই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের যে দৈনন্দিন যে আয় রোজগার হয়, সেটাও কিন্তু অনেক কমে গিয়েছে। এবং আমরা এখানে কথা বলে দেখেছি, তারা কিন্তু বলেছেন আগে 2-3 মিনিটে একটি গাড়ির সিএনজি দেওয়া সম্পন্ন হলেও কিন্তু এখন আসলে সেটা কিন্তু হচ্ছে না। এখন কিন্তু একটি গাড়িতে গ্যাস দেওয়ার জন্য 8 থেকে 10 মিনিট সময় বেশি লাগছে, যেটি অন্যান্য সময়ের চেয়ে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি। কাজেই বুঝতেই পারছেন কিন্তু আসলে প্রত্যেকটি সিএনজি স্টেশনের একই অবস্থা। এবং আমি আপনাকে আরেকটি বিষয় বলে থাকি, আমরা কিন্তু মিরপুর এবং 7 রাস্তা মোড়ে আরেকটি সিএনজি স্টেশন রয়েছে, যেটি আকিজ সিএনজি স্টেশন, এবং মিরপুরের যেটি রয়েছে যে ঢাকা সিএনজি স্টেশন, সেখানে কিন্তু এই সিএনজি গ্যাসের অভাবে কিন্তু তারা কিন্তু আসলে গ্যাস গাড়িগুলোকে দিতে পারছেন না, তারা কিন্তু বন্ধ রেখেছেন। তো সব মিলে বুঝতে পারছেন, আমি কিন্তু একটু মুঠোফোনে কথা বলেছি তিতাস গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউশনের যে পরিচালক আলী এশরাফের সঙ্গে। উনি কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই গ্যাসের সংকট শেষ করার জন্য। তো রাজধানীতে কিন্তু আসলে সিএনজি স্টেশন, বাসাবাড়ি সব জায়গাতেই কিন্তু এই যে গ্যাস সংকট, সেটা কিন্তু যে প্রবল আকারে রয়েছে, এটা কিন্তু আসলে কাটছে না। তো এটি কি রয়ে গেছে। তো ফাহমিদা, আমাদের চট্টগ্রামে এই গ্যাস সংকটের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা একটু সরাসরি চট্টগ্রাম চলে যাব চট্টগ্রামের গ্যাস সংকটের খবর জানার জন্য। কমল দে। ধন্যবাদ রাকেব। রাজধানী ঢাকার মতোই কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একই অবস্থা, অর্থাৎ গ্যাস সংকটের কারণে নাগরিক জীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে গ্যাস সংকট চলছে মারাত্মকভাবে। এক্ষেত্রে বাসাবাড়ি থেকে শুরু করে রাজপথের যে সিএনজি স্টেশন, সব জায়গায় কিন্তু একই অবস্থা। অর্থাৎ বাসাবাড়িগুলিতে যে অল্প পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে তা আসছে মধ্যরাতের পর এবং ভোর রাত পর্যন্ত থাকে, এরপর আর সকাল থেকে সারাদিন সেই গ্যাস পাওয়া যায় না। দেখা যাচ্ছে কয়েকদিন হতে প্রথম কয়েকদিন সাধারণ লোকজন হোটেল থেকে খাবার এনে তারা খাবার খেয়েছে, কিন্তু এখন হোটেলগুলোতেও কিন্তু আমরা দেখেছি একই অবস্থা, অর্থাৎ হোটেলগুলিতেও তেমন গ্যাস পাওয়া যাচ্ছে না। লাকড়ি চুলা দিয়ে ওরা তেমন রান্না হচ্ছে, এর ফলে কিন্তু অনেকটা বিপর্যয়কর অবস্থা রয়েছে এই বন্দরনগরী চট্টগ্রাম। এবার আসি রাজপথে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে, সেখানকার কী অবস্থা। আমরা যতটুকু জানি চট্টগ্রামে প্রতিদিন 50 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন মাত্র সরবরাহ করতে পারছে 23 থেকে 27 কোটি ঘনফুট গ্যাস। এর ফলে কিন্তু অর্ধেকের বেশি যে গ্যাসের সংকট, সেই সংকটের বিশাল একটা অংশ এলাকা জুড়ে থাকে যে সিএনজি স্টেশনগুলো। আমরা দেখেছি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরে সিএনজি চালকরা তারা 1 ইউনিট করে গ্যাস পাচ্ছেন প্রতি গাড়িতে। তারা যেটা বলছেন যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে সিএনজি স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। তাদের যে দৈনিক যে ভাড়া রয়েছে 600 থেকে 700 টাকা, সেই 700 টাকা দেওয়া যায় না, তারা কারণ আয়ই করতে পারছে না। অর্থাৎ এই গ্যাস সংকটের মুখে বিপর্যয়কর অবস্থা রয়েছে বন্দরনগরী। কারণ যানবাহনগুলিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় গ্যাসের জন্য, আবার ঠিক সেই অনুপাতে যে গাড়িগুলো এখানে অপেক্ষা করছে, সে গাড়ির জন্য অপেক্ষা করছে না সাধারণ জনগণ রাজপথের মধ্যে। তারা যেহেতু গাড়িগুলিকে স্টেশনে কাটাতে হবে দিন অনেকটা সময়, রাজপথে গিয়ে আর মানুষজন সাধারণ গাড়ি পাচ্ছে না। এক্ষেত্রে যারা আছেন সিএনজি
চালক মালিক বা যানবাহন মালিক তারা বলছেন যেন সরকার অতি সত্বর গ্যাস সংকটের সমাধান করেন, কারণ নগর জীবন যে বিপর্যস্ত অবস্থায় তাতে উত্তরণের একমাত্র পথ সেই গ্যাস সরবরাহ করা। তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে গ্যাস সংকটের সর্বশেষ। ফাহমিদা। দর্শক, গত কয়েকদিন ধরে চলে আসা গ্যাস সংকটের খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে মাহমুদ রাকিব এবং চট্টগ্রামের কদমতলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কমল দে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের ৭০% আবাসিক এলাকাকে এলপি গ্যাসের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য শক্তি বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় শিল্প খাতে গ্যাস সরবরাহকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমরা চাচ্ছি যারা আবাসিকে গ্যাস ব্যবহার করছেন এবং যারা ব্যবহার করছেন না তাদের সকলকে বলবো আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে এলপিজিতে চলে যান। আগামী ৩ বছরে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের ৭০% আবাসিক খাতে যেন এলপিজি ব্যবহার করা হয়। আমাদের মেইন টার্গেট হলো পরিকল্পিত শিল্প এলাকায় সর্বপ্রথম গ্যাস দেওয়া। আমরা সেই জায়গার দিকে ধাপিত হচ্ছে। আমরা চাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেন হয়, সেখানে যেন গ্যাস পাওয়া যায়। দুপুর সময় আরো থাকছে। নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তদের হামলায় এক শিশু সহ ৩ জন গুলিবিদ্ধ, আহত আরো 2 পথচারী। এবং তীব্র শীত আর ঘন কুয়াশায় বোরো আবাদ নিয়ে বিপাকে কৃষক, নির্দিষ্ট সময়ের মধ্যে চারা রোপণ নিয়ে শঙ্কা। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি সহ বিভিন্ন দাবিতে সরকারি কলেজের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। দাবি আদায় না হলে 23 ফেব্রুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। দ্বিতীয় দিনের মতো সকাল থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বন্ধ রেখে অফিস কক্ষে অবস্থান নেয় শিক্ষক কর্মকর্তারা। বছরের শুরুতে এভাবে ক্লাস বন্ধ করে শিক্ষকদের আন্দোলনে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এর আগে গত 22 জানুয়ারি সরকারি কলেজে শিক্ষক সমিতির সভায় সব সরকারি কলেজে 26 থেকে 28 জানুয়ারি পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী 5 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে 6 ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা। এরপরও দাবি পূরণ না হলে 13 থেকে 18 ফেব্রুয়ারি ক্লাস সহ পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণের সঙ্গে পদোন্নতিরও দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। পদোন্নতি যেহেতু সময় মতো আমাদের হচ্ছে না এবং সেক্ষেত্রে যদি আমাদের সিলেকশন গ্রেডও না থাকে, সুতরাং আমাদের যাওয়ার জায়গাগুলো আর থাকে না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের যে অধ্যাপকদের পদমর্যাদা এবং বেতনক্রম দুইটাই অবনমন করা হয়, তাই না? তাহলে মর্যাদাটা থাকবে কোথায়? আমাদের সর্বশেষ পদই হলো অধ্যাপক পদ, সেটা আপগ্রেড না হয়ে সেটি হয়ে গেছে 4th গ্রেডে, আরও ডাউন হয়ে গেছে। তো আমরা সেই 3য় গ্রেডে উন্নীতকরণের জন্য এবং সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বহালের জন্যই আমরা কর্মবিরতি পালন করছি এই দাবিতেই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইডেন কলেজে আছেন আমাদের রিপোর্টার শাফিন জাহিদ এবং ময়মনসিংহে আনন্দমোহন কলেজে আছেন রিপোর্টার হারুন রশিদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শাফিন জাহিদের কাছে। শাফিন, হাফসা, আপনি যেমনটা বলছিলেন যে 8ম জাতীয় বেতন কাঠামোতে যে সরকারি কলেজের শিক্ষকদের যে পদমর্যাদা এবং বেতন বৈষম্যের দূরীকরণের বিষয়ে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু গতকাল থেকে 3 দিনের কর্মবিরতির কর্মসূচি হাতে নিয়েছেন। তো গতকাল থেকে তারা শুরু করেছেন, আজকে চলছে তার 2য় দিন। আমি সকাল থেকে কয়েকটি কলেজে সরকারি কলেজে ঢাকায় আমি ঘুরে দেখেছি। একটা বিষয় সেটা হচ্ছে সকাল থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের কর্মস্থলে এসেছেন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন, কিন্তু তারা কোনো ধরনের ক্লাসে অংশগ্রহণ নেননি, সেই সাথে কোনো ধরনের পরীক্ষাও তারা নেননি। এবং তারা কিন্তু এই দাবি জানিয়েছেন যে এই পদোন্নতির বিষয়টি যাতে সরকার দেখেন এবং সেই সাথে তাদের বেতন বৈষম্যের বিষয়টি যেন দূর করেন, সেই একটা দাবি জানিয়েছেন। তো 12টার দিকে এই কমিটির পক্ষ থেকে সচিবালয়ের শিক্ষা সচিবের সাথে কিন্তু একটি দল কিন্তু তারা দেখা করেছেন এবং তারা কিন্তু সেখানে আমাদেরকে জানিয়েছে যে তাদের সেই মিটিংটি শেষ হয়েছে এবং মিটিং শেষ পরবর্তীতে তারা নিজেরা একটি বৈঠক
বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠক করার পরে তারপর সাংবাদিকদের জানাবেন তারা কর্মসূচি পরবর্তীতে কি করবেন। তো এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আগামীকাল পর্যন্ত এই কর্মবিরতি পালন করবেন। যদি এই কর্মবিরতি আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে যদি মেনে না নেওয়া হয় তাহলে 6 তারিখ থেকে তারা সকল ধরনের ক্লাস বর্জনের সাথে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই সাথে যদি 13 ফেব্রুয়ারির মধ্যে যদি এই দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে 13 ফেব্রুয়ারি থেকে তারা লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তো মোটামুটি শিক্ষকের সাথে কিন্তু শিক্ষার্থীরাও চাইছেন যে তারা যাতে তাদের শিক্ষকদের যেন পদমর্যাদাটা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে একটি প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে সাধারণভাবে সাধারণ মানুষ যারা বোঝেন যে শিক্ষকদের পদমর্যাদা কিন্তু সবার উপরে, তো এই বিষয়টি তারা কিভাবে দেখছেন এমন একটি প্রশ্ন করেছিলাম তাদেরকে। তারা জানিয়েছেন যে শিক্ষকদের যদি পেছনের সারিতে রেখে যদি পদমর্যাদা দেওয়া হয় তাহলে সেটা কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু তাদের মর্যাদা দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু তাদের সন্দেহ থেকে যায়, এই বিষয়ে তারা আমাদেরকে বলেছেন। তো তারা বলেছেন যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা যথাসময়ে তারা ক্লাসে উপস্থিত হবেন এবং এই 3 দিনের মধ্যে যে পরিমাণ ছাত্রদের পড়াশোনার ব্যাঘাত ঘটেছে সেটা তারা অতিরিক্ত ক্লাস পরীক্ষা নিয়ে এই ঘাটতিটা পূরণ করে দিবেন অতি শীঘ্রই, এই কথাটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আফসার মোটামুটি আমার হাতে ছিল ঢাকায় কয়েকটি সরকারি কলেজ হাসপাতালে সরকারি কলেজগুলোতে ঘুরে এই সর্বশেষ অবস্থা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছে ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী, সে জানাবেন সর্বশেষ হারুনুর রশিদের কাছে। ময়মনসিংহ অঞ্চলের যে সরকারি কলেজগুলো রয়েছে সবগুলো কলেজেই একযোগে কর্মবিরতি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল থেকে শিক্ষকরা ধর্মঘট শুরু করেছেন এবং আজ ধর্মঘটের দ্বিতীয় দিন এবং আগামীকালও এই ধর্মঘট বা শিক্ষকদের যে কর্মবিরতি রয়েছে সেটি চলবে। এই ধর্মঘটের কারণে আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে। এই কলেজেও আসলে একই চিত্র, সারা দেশের যে সরকারি কলেজগুলো রয়েছে তার মতো আসলে এই আনন্দমোহন কলেজেও আজ দ্বিতীয় দিনের মতো শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং এখানে এই কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। আমরা দেখছি কিছু শিক্ষার্থী এসেছিল ক্লাস করার জন্য, আসলে এই কর্মবিরতির কারণে ক্লাস না করে ফিরে গেছেন এবং আমরা শিক্ষকদের দেখেছি যে আসলে শিক্ষকরাও কলেজে এসেছেন, তাদের যে নিজস্ব বিভাগ রয়েছে সেই বিভাগেই তারা অবস্থান করেছেন, কোনো ক্লাস বা পরীক্ষায় তারা আসলে অংশগ্রহণ করেননি, যার কারণে আসলে এই একাডেমিক শিক্ষা কার্যক্রম বলতে যা বোঝায় তা আসলে এই কর্মবিরতির কারণে একেবারেই অচল হয়ে গেছে। আমরা দেখেছি কিছু শিক্ষার্থী এসেছেন, বিশেষ করে মাস্টার্সের যারা ফর্ম ফিল আপ করছেন বা ভর্তি হচ্ছেন, এরকম কিছু কাজ কলেজের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা করছেন, কিন্তু শিক্ষকরা আসলে কোনো ধরনের ক্লাস পরীক্ষা বা কোনো কাজে অংশগ্রহণ করছেন না। আর আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সেশন জট রয়েছে এবং সেশন জটের কারণে তারা সমস্যায় পড়েন, কিন্তু এখন যে শিক্ষকদের ধর্মঘটের কারণে আসলে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং এটা যদি মাঝে মধ্যেই হয় তাহলে এই সেশন জটের পরিমাণ আরো বাড়বে এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে শিক্ষকরা যে দাবিটা জানাচ্ছেন সেই দাবিটা বিবেচনায় এনে পরীক্ষা নিরীক্ষা করে যথাসম্ভব যদি দাবিটা ব্যাপারে একটা সমঝোতায় আসা যায়, ক্লাস পরীক্ষা যেন বন্ধ না থাকে সেই বিষয়টি যেন গুরুত্ব দেওয়া হয়, এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছেন। আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা বলছেন যে আসলে তাদের এখন আর করার কিছু নেই, যে অষ্টম যে জাতীয় বেতন স্কেল রয়েছে সেখানে তাদের অবমূল্যায়ন করা হয়েছে, যে তৃতীয় গ্রেড পর্যন্ত যে সরকারি কলেজের শিক্ষকরা যেতে পারতেন সেই পথটি আসলে রুদ্ধ করে দেওয়া হয়েছে। তো যার কারণে আসলে তারা এই কর্মবিরতির কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি যদি দ্রুত বাস্তবায়ন যদি দ্রুত সমাধান না হয় তাহলে আগামী 6 তারিখ থেকে তারা আবার 11 তারিখ পর্যন্ত কর্মবিরতিতে যাবেন এবং তারপরেও যদি কাজ না হয় তাহলে আসলে তারা 23 ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইদ্রিস আলী। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে দাবি মেনে নিলেই যত দ্রুত সম্ভব তারা ক্লাসে ফিরে যাবেন। তো এই ছিল আসলে ময়মনসিংহের শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। হাফসা। দর্শক, বেতন বৈষম্য দূর করার দাবিতে সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি পালনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাফিন জাহিদ এবং হারুনুর রশিদ। নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তের হামলায় এক শিশু সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছেন আরও 2 পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান গত রাত 8টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের পুদিপাড়া বাজারে 8 থেকে 10 জনের একটি মুখোশধারী দল যুবলীগ কর্মী বেলাল ও সুমনকে গুলি করে। পরে মুখোশধারীরা সুমন ও বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় শিশু হাসান ছাড়াও আহত হন আরও 2 পথচারী। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
আমার কিছু না, আমি বাড়ি গাড়ি কাম করি খাওয়াই। আমার ছেলে চিকিৎসা চাই ভালো করে, আমার কোনো ভিতরে নামাজের নিয়ত বানবার সময় আওয়াজ পাইলাম যে আমার পুতেরে বেলালকে কুবাই মারি ফেলাইতেছে জওয়াল শিবিরের লোকেরা। তার কপালে, মাথায় এবং পেটে শটগান বুলেট আছে। আমরা এক্সরে করতে পাঠিয়েছি। এক্সরে রিপোর্ট দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব। আপাতত বাচ্চাটা ভালো আছে। দাফনের 5.5 মাস পর মাদারীপুরে 2 স্কুল ছাত্রীর লাশ উত্তোলন করে আবারও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিরুদ্দোজা শুভর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, গত বছরের 13ই আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে 8ম শ্রেণীর 2 ছাত্রীকে অপহরণ করা হয়। তাদেরকে ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে স্বজনদের। এ ঘটনায় জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তের প্রতিবেদন পরিবারের কাছে সন্তোষজনক না হয় হাইকোর্টের রুল জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক এম এনায়েতুর রহিম ও আমির হোসাইনের দ্বৈত বেঞ্চ লাশ উত্তোলনের পর আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় দায়েরকৃত 2টি মামলায় আসামি পক্ষের আবেদনের ভিত্তিতে অভিযোগ গঠনের পরবর্তী তারিখ আগামী 8 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার মূল আসামি নূর হোসেন, র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা মামলার অভিযোগপত্র সহ বিভিন্ন নথি না পাওয়ার কথা জানিয়ে আরও সময় আবেদন করেন। পরে শুনানি শেষে ন্যায় বিচারের স্বার্থে মামলার পরবর্তী তারিখ 8 ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও মেলা প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার সহ আশপাশের 2 কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন লেখক ও প্রকাশক দুর্বৃত্তদের হামলার টার্গেটে পরিণত হয় মেলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ পাঠক ও প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছে ফেরদৌস লিপি। বাঙালি প্রাণের মেলা অমর একুশে বইমেলা। আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসায় লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলা হয়ে ওঠে এর প্রাঙ্গণ। কিন্তু গত বছর বইমেলার শেষে এসে মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা ও বছর শেষে জাগৃতি প্রকাশনা প্রতিষ্ঠান কর্ণধারকে একইভাবে হত্যা এবং অপর 2 প্রকাশকের উপর হামলার ঘটনায় এবার মেলার স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠকরা। বিশেষ করে গার্ডিয়ানরা ওই যে এখন বইমেলার কথা শুনলে সবাই বলে বেশি রাত করে থেকো না, চলে আসো। গত কিছু ঘটনার জন্য আমাদের এই ভয়টা ভিতরে কাজ করে যে আমরা যেভাবে যাচ্ছি ঠিক সেভাবে ফিরে আসতে পারবো তো। হরতাল অবরোধের কারণে গতবারের মেলায় পাঠক সমাবেশ যেমন কম ছিল তেমনি বই বিক্রির পরিমাণও ছিল কম। তাই এবারের মেলায় ভালো কিছু প্রত্যাশা প্রকাশকদের, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তাদের। বিভিন্ন এলাকা থেকে যারা আসে তারা আসতে পারেনি বা সেই দিক থেকে বিক্রি কম ছিল। তো এইবার একটা খুব ফুরফুরে অবস্থা। আমাদের একটা বিষয় দাবি হচ্ছে সিকিউরিটিটা আগে যেভাবে ছিল এর থেকে আর দ্বিগুণ বা চতুর্থ যেভাবে মানে সরকার বা বাংলা একাডেমি করা উচিত। মেলায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেলার আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। দুয়াল চত্বর থেকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত পুরো এলাকাটা সিসি ক্যামেরায় কভার করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে 4টা ওয়াচ টাওয়ার হচ্ছে, সিকিউরিটি ওয়াচ টাওয়ার। এখান থেকে পুলিশের সদস্যরা পুরো জিনিসটা পর্যবেক্ষণ করবেন। এন্ট্রি পয়েন্টগুলি যেখানে আছে সেখানেও কিন্তু আমাদের টহল সব সময় থাকে। এটা এখানে ভেহিকেল টহল থাকে, মোটরসাইকেল থাকে এবং মেলার ভিতরে আমাদের গোয়েন্দা দলও কিন্তু সব সময় কাজ করে। আগামী 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধনের কথা রয়েছে। এবার মেলায় 400টি প্রতিষ্ঠানে 650 স্টল থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর 3টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশে অবস্থান করবে 31 জানুয়ারি পর্যন্ত। এক সপ্তাহের টানা শীতে স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলেও প্রচণ্ড ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন।
গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। তবে দ্রুতই তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে জানিয়েছে আবহাওয়া অফিস। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা ও তীব্র শীতে ঠাকুরগাঁওয়ের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কনকনে বাতাস উপেক্ষা করে অভাবের তাড়নায় কাজের উদ্দেশ্যে বের হলেও কাজ না পেয়ে অলস সময় পার করছেন শ্রমজীবীরা। এই কুয়াশায় মনে করেন যে আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। কম্বল দেওয়ার কথা আগে দিত, এখন আর কোনো খোঁজ খবরই দেয় না। নীলফামারীতে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বেড়েই চলেছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 75 শিশু। এই অবস্থায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত ঠান্ডার কারণে বাচ্চার জ্বর হয়েছে, এই জন্য হাসপাতালে নিয়ে আসলাম। বাতাস জনিত কারণে অনেক নিউমোনিয়া বাচ্চা ভর্তি হচ্ছে। বাচ্চাদের নিউমোনিয়া, হ্যাঁ, বয়স্কদের হচ্ছে ডায়রিয়া এবং শিশু ডায়রিয়া, এই ধরনের রোগীর সংখ্যাটা বেশি। কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে শরীয়তপুরের বিভিন্ন অঞ্চল। দিনের বেশিরভাগ সময় দেখা মিলে না কাঙ্ক্ষিত সূর্যের। কাজকর্ম না থাকায় চায়ের দোকানে আড্ডা দিয়ে অলস সময় পার করছেন সাধারণ মানুষ। ওযু করতে পারি না, নামাজ পড়তে যাইতে পারি না, মসজিদে যাওয়া যায় না, খুব বুড়া মানুষের লেগেই বেশি ভোগান্তি। আত্মা আঁকড়ায় কি করবো, বইয়া থাকি, খারে থাকি, পিছিনদার পাই না। এদিকে ঠান্ডা বাতাস থাকলেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজশাহীতে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল 98%। এছাড়া দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জায়গায় টানা 7 দিনের তীব্র শীতের পর তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খারাপ আবহাওয়ার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। তীব্র শীত আর কুয়াশায় বীজতলা নষ্ট এবং উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এ অবস্থায় বীজতলা রক্ষায় সতর্ক বার্তা প্রচারের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতির ধকল সামলে সরিষা আবাদ করেছেন কৃষকেরা। সরিষা তুলে এখন সেচ নির্ভর বোরো আবাদে নেমে পড়েছেন। উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তারা। কিন্তু বাদ সেধেছে বৈরী আবহাওয়া। প্রচন্ড শীত আর কুয়াশার কারণে খেতে কাজ করতে পারছেন না কৃষকেরা। এ অবস্থা চলতে থাকলে এবারের বোরো আবাদ পিছিয়ে পড়বে। পাশাপাশি বীজতলার চারাগুলো বাড়ছে না, লাল হয়ে পাতা মরে যাচ্ছে। এতে বীজতলা আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খুব ঠান্ডা, খুব কুয়াশা, খুব ওয়া তো আর গাড়া যাচ্ছে না। ঠান্ডার জন্য তো আবাদে গড়া যাচ্ছে না, পানি নাড়া যাচ্ছে না। উপরেও কুয়াশা ফেলাইছে, উপরেও ঠান্ডা, কিভাবে আমরা এই কদিন আমরা ওয়া গাড়বো। বিছনে হিম ধরছে, বিছন তো বাড়তেছে না। এই বিছনত কেমন করে আবাদ করা যাবে? আবাদ কি খাওয়াই লাগি, আমরা কি করবো এখন? এই পরিস্থিতিতে আগাম তৈরি বীজতলার চারাগুলো দ্রুত খেতে রোপণ এবং পরবর্তীতে তৈরি নাবি বীজতলাগুলো রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। কৃষক পর্যায়ে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগাম ব্যবস্থা হিসেবে মাঠে সেচ দেওয়া, কুয়াশা ঝরায় দেওয়া, ছাই ছিটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় এবার 1,08,700 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ পর্যন্ত 15,500 হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সময় সংবাদের আজকের যাত্রায় সকালে পৌঁছায় গাজীপুর জেলায়। সেখানে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান প্রচারের প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। পাশাপাশি অপরাধ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনের পাশাপাশি ফলো আপ সংবাদ প্রচারেরও অনুরোধ জানান তারা। এছাড়া সুন্দর ও সাবলীলভাবে সংবাদ উপস্থাপনের জন্য সময় সংবাদের প্রশংসা করেন দর্শকরা। আমার অনুরোধ থাকবে, শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর 3টি জাহাজই এখন চট্টগ্রাম বন্দরে। দুপুর 12টার দিকে লিউজু, ছানা ও কুইন্ডু নামের জাহাজগুলো বন্দরে এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর ইশাখা জাহাজের অধিনায়ক কমান্ডার এম রাশেদ আলী চীনা নৌবাহিনীর 2 শতাধিক সদস্যকে বরণ করে নেন। চট্টগ্রামে বসবাসকারী চীনা নাগরিকরাও এ সময় তাদের শুভেচ্ছা জানান। চীনা নৌবাহিনীর ডেপুটি চিফ রিয়ার অ্যাডমিরাল ইউ ওয়াংজি অং জানান, দুদেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ শুভেচ্ছা সফরে এসেছেন তারা। আগামী 31 জানুয়ারি পর্যন্ত 3টি জাহাজ চট্টগ্রামে অবস্থান করবে।
পাকিস্তানের পাঞ্জাবে জঙ্গি হামলার আশঙ্কায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পাঞ্জাবের স্কুলে 13 তালেবান জঙ্গি হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সব স্কুল 31 জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রাদেশিক সরকারের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, তীব্র শীতের কারণে অভিভাবকদের অনুরোধে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচাখান বিশ্ববিদ্যালয়ে তালেবান হামলায় 21 জন নিহত হন। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। চট্টগ্রামে উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে 241 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে প্রোটিয়া যুবারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইয়াং টাইগারদের তোপের মুখে স্কোরবোর্ডে 85 রান তুলতে 3 উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনিংয়ে দেখে শুনে শুরু করলেও দলীয় 30 রানে ওপেনার সাইফ হাসান মোল্ডারের শিকার হয়ে ফেরেন ব্যক্তিগত 6 রানে। এরপর ভালোই খেলতে থাকা পিনাক আউট হন 43 রান করে। দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন জয়রাজ, তবে 46 রানে থামতে হয় তাকে। পরে নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মেহেদী মিরাজ জুটি 61 রান যোগ করে। মেহেদী মিরাজ আউট হন 23 রান করে, তবে অবিচল ছিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত শান্তর 73 রানের ওপর ভর করে প্রোটিয়াদের 241 রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 5 রানে প্রোটিয়া ওপেনার কায়েল ভিরানির উইকেট তুলে নেন অধিনায়ক মেহেদী মিরাজ। এরপর সাইফুদ্দিনের দারুণ দুটি ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ওয়েন মুল্ডার ও অধিনায়ক ডি জর্জি। বেশিক্ষণ টেকেননি রোভালদো মুনসামিও, আর এতেই দ্রুতই 4 উইকেট হারিয়ে চাপে পড়েছে প্রোটিয়ারা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, জি হাফসা, আপনাকে আগেও বলছিলাম যে 240 রানের মাঝারি মানের সংগ্রহটাকে কিভাবে ফাইটিং স্কোরে পরিণত করতে হয় বাংলাদেশের যুবারা হয়তো সেটাই দেখাচ্ছেন। বিশেষ করে বোলারদের কথা বলবো, স্পিনাররা এবং পেসাররা একই সাথে। সাইফুদ্দিনের কথা বলতেই হবে, 4টি উইকেটের মধ্যে 2টি তুলে নিয়েছেন তিনি। তো প্রোটিয়ারা যে বাংলাদেশের এই 240 রানের জবাবে কিছুটা চাপে আছে। 26 ওভার শেষ হয়ে গেছে, মাত্র 83-84 রানের মতো হয়েছে। সেখানে 4টি উইকেট পড়ে যাওয়া উপরের সারির, এবং এখনো অনেকগুলো রান করতে হবে। বলের সাথে পাল্লা দিয়ে তাদের লড়তে হবে। যতই বলের ডট বল যাচ্ছে ততই আস্কিং রেট বাড়ছে, অর্থাৎ ততই তাদের রানের চাকাটা আরো সচল করতে হবে, সেই প্রেশারটা থাকছে। অর্থাৎ তখন প্রেশারটা আরো বাড়বে এবং তাড়াহুড়ো করে শট খেলতে গিয়ে দেখা যাবে যে আরো উইকেটের পতন ঘটতে পারে। এবং বাংলাদেশের বোলাররা এবং ফিল্ডারদের কথা আপনাকে অবশ্যই বলবো যে আমরা বেশ কয়েকটি বার দেখেছি যে খুব শর্ট টার্মের ভিতরে তারা যেভাবে বল আটকাচ্ছেন এবং তড়িৎ গতিতে সেটি উইকেটে থ্রো করছেন, এবং কয়েকটি আমরা উইকেট থ্রো দেখেছি। হয়তো থার্ড আম্পায়ারের কাছেও গেছেন 2 আম্পায়ার, যদিও কয়েকটি আউট হয়নি। তারপরেও দেখা গেছে যে তারা ক্ষিপ্রতার সাথে যে ফিল্ডিং করছেন সেই জিনিসটা বেশ নিয়ন্ত্রণের ভিতরে রেখেছেন, চাপে রেখেছেন, সেটি বোঝা যাচ্ছে মাঠে। সবার শরীরী ভাষায় সেটি আছে। তাছাড়া একটি কথা বলবো, যদিও এর আগে ওয়ার্ল্ড কাপে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে কখনোই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি, অর্থাৎ শতভাগ জয়ের রেকর্ড নিয়েই কিন্তু দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে আজকে খেলছে। তারপরেও গত বেশ কয়েকটি সিরিজে আমরা দেখেছি এবং কয়েকটি প্রস্তুতি ম্যাচেও আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেছে, অন্যান্য ওয়েস্ট ইন্ডিজের যুবাদের বিপক্ষে ভালো খেলেছে। তো যাই হোক, এখন যেটি বলতে হবে যে পিচের কথা, পিচ কিন্তু অনেকটাই স্পিন নির্ভর, স্পিন সহায়ক। তো সেখানে আমাদের পেসাররাও ভালো করছে, বোলাররা ভালো করছে, ফিল্ডাররাও ভালো করছে। সব মিলিয়ে এখনকার ম্যাচের পরিস্থিতি বেশ কিছুটা বাংলাদেশের নিয়ন্ত্রণেই বলা চলে। তো এটিকে তারা কতটা কন্টিনিউ করতে পারে, চালিয়ে নিয়ে যেতে পারে শেষ পর্যন্ত, সেটি এখন দেখার অপেক্ষা। হাফসা। দর্শক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা খেলার শেষ মুহূর্তের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মাকসুম আলম খান। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতিতে অবস্থানগত দিক থেকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ 13তম। গবেষণা পদ্ধতি নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। আওয়ামী লীগ বলছে এই রিপোর্ট রাজনৈতিকভাবে প্রভাবিত।
আওয়ামী লীগের কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনীর উপর প্রভাব খাটায় ছাড় দেবেন না, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সরাসরি জানানোর নির্দেশ। এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর গ্যাস সরবরাহ। আবাসিক সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। সিলিন্ডার গ্যাসে নির্ভরশীল হবার পরামর্শ প্রতিমন্ত্রীর। সিলেকশন গ্রেড আর টাইম স্কেল বহাল রাখার দাবিতে সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি। দাবি মানা না হলে 23 ফেব্রুয়ারি থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জন। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 241 রানের টার্গেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে প্রোটিয়ারা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।